সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞান প্রথম পত্র সুপার সাজেশন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের প্রথম অধ্যায়ে দেখো সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ। তো দেখো জ্ঞানমূলক প্রশ্নটা দেখি আমরা একটু। সোশ্যোলজি শব্দের উৎপত্তি হয়েছে কত খ্রিস্টাব্দে? আমরা জানি সোশ্যোলজি শব্দের উৎপত্তি হয়েছে 1839 খ্রিস্টাব্দে। দ্য পজিটিভ ফিলোসফি বইটি কার লেখা? এটা হচ্ছে কি অগাস্ট কোথের লেখা, এবং অগাস্ট কোথ হচ্ছে কি সমাজবিজ্ঞানের জনক। সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। এই সংজ্ঞাটি কার? এটা হচ্ছে কি এমিল দুরকেমের সংজ্ঞা। এটা হচ্ছে কার সংজ্ঞা? এমিল দুরকেমের সংজ্ঞা। সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে কি? সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব, এবং সোশ্যোলজি বা লগুস শব্দের অর্থ হচ্ছে কি? লগুস শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান বা অধ্যয়ন, জ্ঞান বা অধ্যয়ন। আর সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে কি আমরা বন্ধুত্ব বা সম্পর্ক বলতে পারি, অর্থাৎ পারস্পরিক সম্পর্কটাকে বোঝায়। তাহলে দেখো এখান থেকে আমরা তোমার জন্য কিছু অনুদানমূলক প্রশ্ন রাখলাম। একটা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। আর সমাজবিজ্ঞানকে সমাজের সম্পর্কের বিজ্ঞান বলা হয় কেন? সমাজবিজ্ঞান, ঐতিহাসিক সমাজবিজ্ঞান বলতে আমরা কি বুঝি? তাহলে দেখো সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ, অর্থাৎ সমাজবিজ্ঞান হচ্ছে টোটাল সমাজটা নিয়ে আলোচনা করে, অর্থাৎ সম্পূর্ণ সমাজটি যে সম্পর্ক মানুষের সেখান থেকে শুরু করে টোটাল সামাজিক কার্যবলী নিয়ে আলোচনা করে, সেটাকে কি বলা হয়? পূর্ণাঙ্গ সমাজ পাঠ বলা হয়। আর মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্কের বিজ্ঞান। এটা কে বলেছিল? এটা হচ্ছে কি এমিল দুরকেম বলছিল, অর্থাৎ সামাজিক প্রথা এবং প্রতিষ্ঠানের সম্পর্কটা নিয়ে আলোচনা করে। এবং ঐতিহাসিক বিজ্ঞান সমাজের যে অতীত, অর্থাৎ অতীত সমাজটা কীরকম ছিল, কীভাবে আসছে, এখনকার বর্তমানকে বোঝায় আসছে, এইগুলো নিয়ে যারা আলোচনা করে সেটাকে হচ্ছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান বলা হয়ে থাকে। তাহলে এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেখো, এইগুলো সম্পর্কে তোমরা একটা ধারণা নিয়ে যাবো ভালো করে। আশা করি আমাদের এখান থেকে আমরা অনেক কিছু কমন পাবো। একটা সমাজবিজ্ঞানের ধারণা, অগ্রগতি সমাজবিজ্ঞানীদের প্রদত্ত ধারণা, অর্থাৎ প্রদত্ত ধারণা বলতে এখানে অগাস্ট কোথ, হারবার্ট স্পেন্সার, তারপর হচ্ছে এমিল দুরকেম, ওরা কী কী বলেছেন, বিলফ্যাড্রো, ফ্যারাইটো, তারপর হচ্ছে কি কার্ল মার্কস, তারা সমাজকে কীভাবে ভাগ করছেন, কোন কোন দিকগুলো নিয়ে আলোচনা করেছেন সেটা দেখব। তারপর হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি, অর্থাৎ সমাজবিজ্ঞান কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে। যেমন সমাজবিজ্ঞান জনসংখ্যা নিয়ে আলোচনা করে, নগর সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা করে, গ্রামীণ সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা করে, অর্থনৈতিক সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা করে। এই সব কিছু আমরা এখানে পাবো। এরপর দেখো সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, কেন আমরা সমাজবিজ্ঞানটা পড়ব, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে কেন সমাজবিজ্ঞানটা দরকার। তাহলে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি? সমাজ সম্পর্কে জানার জন্য, সামাজিক সম্পর্ক জানার জন্য, সামাজিক প্রতিষ্ঠান, বিবাহ, পরিবার, প্রথা, লোকরীতি, রীতি নীতি, লোকাচার, এগুলো সম্পর্কে জানার জন্য, সংস্কৃতি সম্পর্কে জানার জন্য। তাহলে এগুলো হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। তারপর সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং পরিণাম, অর্থাৎ সমাজবিজ্ঞানটা বর্তমানে কী পর্যায়ে আসলো। আমরা জানি সমাজবিজ্ঞানের সর্বপ্রথম সোশ্যোলজি শব্দ ব্যবহার করা হয়েছিল 1839 সালে। অগাস্ট কোথকে আমরা কী বলি? সমাজবিজ্ঞানের জনক বলি। সেখান থেকে শুরু করে এই যে বর্তমান পর্যায় পর্যন্ত সমাজবিজ্ঞানটা কীভাবে আসছে। তো এখানে প্যারাডো সামাজিক চক্রাকার তত্ত্বের কথা বলেছেন, কার্ল মার্কস শোষণের বা অর্থনীতিতে সমাজের উৎপত্তির কথা বলেছেন, তারপর হচ্ছে এমিল দুরকেম সমাজের প্রতিষ্ঠানের কথা বলেছেন, ম্যাকাবার সংস্কৃতির কথা বলেছেন। এই সবগুলো আমরা এখানে কী করব? আলোচনা করব। এরপরে দেখি আমরা চতুর্থ অধ্যায় সামাজিক মৌল কাঠামো, অর্থাৎ এখানে কিছু সঙ্ঘ এবং সংস্কৃতি কাকে বলে, দল কি, প্রথা কি এবং লোকরীতি কি। সঙ্ঘ হচ্ছে কি সংঘবদ্ধ মানুষের কিছু সমষ্টি, অর্থাৎ যারা পারস্পরিক ইচ্ছার ভিত্তিতে কি হয়? একত্রিত হয়। আরেকটা হচ্ছে সংস্কৃতি কাকে বলে, আমরা জানি যে কি আমরা যাই সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি, অর্থাৎ আমরা যা যা করি সেটা হচ্ছে কি আমাদের সংস্কৃতি। যেমন সংস্কৃতি আবার দু ধরনের উপাদান আছে, বস্তুগত অবস্তুগত। দল হচ্ছে কি তারা ইচ্ছার ভিত্তিতে কি হয়? মিলিত হয়, যে সংঘবদ্ধ গোষ্ঠী। তারপর হচ্ছে প্রথা হচ্ছে সমাজে প্রচলিত কিছু রীতিনীতি, সমাজে প্রচলিত কিছু রীতিনীতি, এটাকে বলা হচ্ছে যেমন ওই যে বিয়ের পরে হচ্ছে কি বাঙালি মেয়েদের নাকফুল পরা, হাতে চুড়ি পরা, এগুলো হচ্ছে কি প্রথা, সামাজিক প্রথা। এরপর হচ্ছে লোকরীতি, সেটাও কি বলা হয়? এক ধরনের সমাজে প্রচলিত রীতিনীতিকে বলা হচ্ছে কি লোকরীতি বলা হয়। তারপরে দেখো সভ্যতা পরিমাপ করা যায়, ব্যাখ্যা করো। প্রথা মূলত সামাজিক, লোকাচার লোকরীতির মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। এখানে সামাজিক নিয়ন্ত্রণ এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা থেকে আমরা 3 নম্বর এবং অর্থাৎ গ এবং ঘ নম্বর কোয়েশ্চেনগুলো পেতে পারি, যেমন সোশ্যাল কন্ট্রোল বা নিয়ন্ত্রণটা কী। তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ টপিক, সমাজের ধারণা, বৈশিষ্ট্য এবং কার্যবলী। আমরা জানি সমাজটা কি? সমাজ হচ্ছে কি কিছু সংঘবদ্ধ মানুষের বসবাস, অর্থাৎ সংঘবদ্ধ মানুষগুলো শুধু সংঘবদ্ধ বসবাস করলে হবে না, তাদের ওই সংঘবদ্ধের পিছনে কিছু উদ্দেশ্য থাকতে হবে। তারপরে সমাজের বৈশিষ্ট্য, দুইটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি একতাবদ্ধ হয়ে বসবাস করা, আরেকটা হচ্ছে কি
ওই একতাবদ্ধের পিছনে কোনো উদ্দেশ্য থাকতে হবে। এছাড়া অনেকগুলো কি আছে বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা আলোচনা করব। তারপর হচ্ছে সামাজিক কার্যাবলী, সমাজ কী কী কাজগুলো করে, যেমন পরিবার গঠন, বিয়ে, তারপর হচ্ছে কি অর্থনৈতিক কাজ, তারপর হচ্ছে কি কৃষিভিত্তিক কাজ, তারপর হচ্ছে বিনোদনমূলক কাজ, এই সবগুলো হচ্ছে কি সমাজের কার্যাবলী। তারপর দেখো সমাজ বিবর্তনের ধারা এবং বিভিন্ন সমাজের সঙ্গে তুলনা। অর্থাৎ এখানে বিবর্তন বলতে আমরা বিশেষ করে লুইস হেনরি মর্গানের বিবর্তনটা দেখব। তিনি 3 ধরনের বিবর্তনের কথা বলছেন, বর্ণদশা, বর্বদশা এবং সভ্যদশা। এইটা আমি সবচেয়ে বেশি দেখব। সংস্কৃতি, এবং এখানে দেখো এরপর একটা হচ্ছে কি সংস্কৃতি। তাহলে সংস্কৃতি হচ্ছে কি আমরা যাই সেটা হচ্ছে কি আমাদের সংস্কৃতি। সংস্কৃতির 2টা উপাদানের কথা আমরা বলছিলাম, একটা হচ্ছে কি একেবারের একটা বস্তুগত, একটা হচ্ছে কি অবস্তুগত। তো এই জিনিসটা আমরা পড়বো, তাহলে সংস্কৃতি এবং সভ্যতার বৈশিষ্ট্যগুলো। তারপর এই যে দল, গোষ্ঠী, সংঘ, তারপর হচ্ছে প্রতিষ্ঠান, এই জিনিসগুলো আমরা দেখবো শুধুমাত্র কিসের জন্য, 1 নাম্বার এবং 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য। তারপর পঞ্চম অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক্স পঞ্চম অধ্যায়। এখান থেকে 100% 2টা কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনা বেশি। একটা হচ্ছে দেখো এখানে হচ্ছে ল্যাব্রিয়েট বিবাহ কী, অনুলোম বিবাহ কী, তারপর হচ্ছে পরিবার কাকে বলে, জৈবিক জ্ঞাতি সম্পর্ক কী, এবং অ্যানসিয়েন্ট সোসাইটি কে লিখেছেন। অ্যানসিয়েন্ট সোসাইটি এটা হচ্ছে কার লেখা, লুইস হেনরি মর্গানের লেখা, লুইস হেনরি মর্গানের লেখা। তারপর হচ্ছে জৈবিক জ্ঞাতি সম্পর্ক, অর্থাৎ রক্ত সম্পর্কের ভিত্তিতে যে সম্পর্কটা হয় সেটাকে বলা হচ্ছে জৈবিক জ্ঞাতি সম্পর্ক। পরিবার কাকে বলে, সমাজ স্বীকৃত পাইয়ে একজন নারী এবং একজন পুরুষ যখন একত্রে বসবাস করে, সেটাকে বিবাহের মাধ্যমে যখন একত্রে বসবাস শুরু করে সেটাকে বলা হচ্ছে কি পরিবার, সেটাকে বলা হচ্ছে কি পরিবার। পরিবারের জন্য সন্তান থাকতে পারে আবার নাও থাকতে পারে। তারপর অনুলোম বিবাহ কি, আর একটা হচ্ছে ল্যাব্রিয়েট বিবাহ কি। আমরা জানি কি ল্যাব্রিয়েট বিবাহ অর্থাৎ মৃত স্ত্রীর বোনকে বিয়ে করা। তারপর সরোরেট হচ্ছে কি মৃত ভাইয়ের বউকে বিয়ে করা। দেন আরেকটা হচ্ছে অনুলোম, এখানে হচ্ছে কি ছেলে হচ্ছে উঁচু বংশের, মেয়ে হচ্ছে নিচু বংশের হলে সেটাকে অনুলোম বলা হয়। আর প্রতিলোম হচ্ছে কি মেয়ে উঁচু বংশের, ছেলে নিচু বংশের। তারপরে কোয়েশ্চেনগুলো দেখি, বিবাহ একটি প্রতিষ্ঠান, সময়ের পরিবর্তনের সাথে পরিবারের ধরন, কার্যকরী পরিবর্তন। তারপর হচ্ছে পরিবার মানুষের প্রাথমিক শিক্ষা কেন্দ্র, জ্ঞাতি সম্পর্ক বলতে কী বোঝায়। তাহলে দেখো বিবাহ হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। তারপর হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে পরিবারের কি হচ্ছে ধরনের পরিবর্তন হচ্ছে। আমরা জানি যে কি আগে পরিবারের কাজগুলো এবং এখনকার পরিবারের কাজ এটা কি হচ্ছে দিনকে দিন পরিবর্তন হচ্ছে। যেমন আগে শিক্ষার একমাত্র মাধ্যম ছিল পরিবার, এখন বিভিন্ন কিন্ডারগার্টেন সেটা কি নিয়েছে, তার ভূমিকা নিয়েছে। আমরা জানি যে কি বৃদ্ধকালে পরিবারে কি ছিল, মানুষের একমাত্র আশ্রয়স্থল ছিল, এখন বিভিন্ন বৃদ্ধাশ্রম হয়েছে। এইভাবে করে পরিবারের পরিবর্তনের সাথে সাথে তার কার্যক্রমগুলো কি হচ্ছে পরিবর্তনটা হচ্ছে। তারপর মানুষের প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে কি পরিবার, অর্থাৎ পরিবার থেকে তার প্রথম শিক্ষাটা কি হয় শুরু হয়। তারপর জ্ঞাতি সম্পর্ক, জ্ঞাতি সম্পর্ক 2 ভাগ হতে পারে, একটা হচ্ছে বিয়ের মাধ্যমে হয় বা রক্ত সম্পর্কের মাধ্যমে হয়, একটা হচ্ছে বিয়ের মাধ্যমে হয়। যেমন আমরা বিয়ের মাধ্যমে যে দেবর বাবি এই সম্পর্কগুলো হচ্ছে বিয়ের মাধ্যমে হয়ে থাকে। তারপর হচ্ছে বাবা মা এগুলো হচ্ছে রক্ত সম্পর্কের মাধ্যমে হয়ে থাকে। আর তারপর এছাড়া আরও কিছু ধরনের কি আছে জ্ঞাতি সম্পর্ক আছে। যেমন আমরা বলি না ওই যে এক ধরনের হচ্ছে শ্রেণীমূলক সম্পর্ক, একটা হচ্ছে বন্ধনামূলক সম্পর্ক। যেমন রাস্তায় আমরা রিক্সাওয়ালাগুলোকে দেখলে কি বলে মামা বলে ডাকি, বা সিএনজিওয়ালাগুলোকে আমরা মামা বলে ডাকি। ওরা হচ্ছে আমার কোনো সম্পর্কের মামা না, কিন্তু এই শ্রেণীটাকে আমরা কি করছি মামার ক্ষেত্রে নিয়ে বা মামা বলে সম্বোধন করে থাকি। এটা হচ্ছে শ্রেণীমূলক সম্পর্ক। আর একটা হচ্ছে বন্ধনামূলক সম্পর্ক, আমরা বলি হচ্ছে আমার বাবা, ভাই, চাচা, জ্যাঠা, তারপর হচ্ছে খালাতো ভাই, খালাতো বোন, এভাবে যেটা বলে থাকে এটা হচ্ছে কি বন্ধনামূলক সম্পর্ক। তারপর কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমরা দেখি। এখানে হচ্ছে প্রতিষ্ঠানের গুরুত্ব, বিবাহ, বিবাহের ধারণা, বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। তাহলে বিয়ের প্রকারভেদগুলোই দেখবে এখান থেকে, আর বিবাহের রীতি, তারপর হচ্ছে বিয়ের গুরুত্বটা দেখবা। তারপর হচ্ছে কি পরিবারের উৎপত্তি, আরেকটা হচ্ছে কি বিবর্তন তত্ত্ব। এখানে পরিবারের বিবর্তনের মধ্যে আমরা একটা ওয়েস্টার্ন মার্কের তত্ত্ব পড়বো, একটা হচ্ছে লুইস হেনরি মর্গানের তত্ত্ব পড়বো। অর্থাৎ ওয়েস্টার্ন মার্কের লুইস হেনরি মর্গান বলেছিলেন যে কি অবাধ যৌনাচারের মাধ্যমে পরিবারের সৃষ্টি হয়েছে, আর ওয়েস্টার্ন মার্ক বলছেন যে না, অবাধ যৌনাচার এটা ছিল বা পরিবারের মাধ্যমে হয়েছে, এটা ঠিক না। কারণ এটা অবাধ যৌনাচারটা তিনি পশু পাখির মধ্যে দেখেছেন, কিন্তু মানুষের মধ্যে সেই জিনিসটা ছিল না। কারণ আমরা যেগুলা হচ্ছে অর্থাৎ যে পশু পাখিগুলো বনের মধ্যে মুক্ত বিহঙ্গ বা মুক্ত আকাশে বা মুক্ত হয়ে থাকে তাদের মাঝে অবাধ যৌনাচার দেখা যায় না। যাদেরকে আমরা পুষি বাড়িতে না তাদের মধ্যে কি অবাধ যৌনাচার থাকে, সেজন্য তিনি বলছেন অবাধ যৌনাচারের মাধ্যমে পরিবারের সৃষ্টি হয়েছে, এটা ঠিক নয়। অর্থাৎ এই 2টা তত্ত্ব পড়বো, একটা হচ্ছে কি মর্গানের তত্ত্ব, একটা হচ্ছে কি ওয়েস্টার্ন মার্কের তত্ত্ব। পরিবারের কার্যাবলী, অর্থাৎ গ্রামীণ এবং শহরে কী ধরনের পরিবারের কাজকর্ম সেগুলো আমরা একটু আলোচনা করবো, এখান থেকে আমরা দেখব। তারপর হচ্ছে পরিবারের সামাজিক গুরুত্ব এবং জ্ঞাতি সম্পর্কের ধারণা এবং প্রকারভেদ, সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব। এখানে
আমার বিবাহ এবং জ্ঞাতি সম্পর্ক থেকে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা একটু বেশি। পরিবার না হলে কিন্তু বিবাহ এবং জ্ঞাতি সম্পর্ক থেকে আসবে, অর্থাৎ দুইটা কোয়েশ্চেন পাবা এই চ্যাপ্টার থেকে। তারপর দেখো জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব। আমরা জ্ঞাতি সম্পর্কে কী বললাম, প্রকারভেদে বললাম। তাহলে জ্ঞাতি সম্পর্কের গুরুত্বটা হচ্ছে কি, যেমন জমি জমা বিক্রির ক্ষেত্রে, তারপর হচ্ছে কি নির্বাচনে ইলেকশনের ক্ষেত্রে, তারপর হচ্ছে কি কোনো তারপর হচ্ছে কি বাসা বাড়িতে অর্থাৎ কোনো উৎসব অনুষ্ঠানের ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কগুলো হয়ে থাকে, সম্পর্কটা দরকার হয়ে থাকে। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ উপাদান, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখান থেকে একটা কোয়েশ্চেন 100% তোমাদের আসবে, এবং সেটা হচ্ছে কি ভৌগোলিক। আমরা টপিকগুলো ইয়ার সময় বলবো। যেমন দেখো এখানে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে জ্ঞানমূলক প্রশ্ন কী কী রাখছি আমরা, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি? উপাদান হচ্ছে 4টি উপাদানের কথা বলছিলাম আমরা। একটা হচ্ছে সমাজ জীবনে প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলো কী কী, তারপর হচ্ছে বংশগতি কী, কোন অঞ্চল মানুষের জন্য বসবাসের জন্য উপযোগী, কীরূপ জলবায়ু কৃষিকাজের জন্য উপযোগী। তাহলে এখন দেখো সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান আমরা 4টা কথা বলছিলাম। তাহলে এখানে কী কী আছে, তার মধ্যে প্রধানটা হচ্ছে কি ভৌগোলিক, তারপর হচ্ছে বংশগতি কী, অর্থাৎ ওই যে বংশগতির মাধ্যমে যেটা হয়, যেমন পিতার বৈশিষ্ট্য সূত্রের মাধ্যমে বা পৈতৃক সূত্র মাতৃ সূত্র যেটা পেয়ে থাকে, সেটা কোন অঞ্চল মানুষের বসবাসের জন্য উপযোগী, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। অর্থাৎ যেখানে 9 গরম 9 শীত, নাতিশীতোষ্ণ অঞ্চল, সেটা হচ্ছে কি বসবাসের জন্য বা সভ্যতার জন্য সবচেয়ে উপযোগী, কিরূপ জলবায়ু কৃষিকাজের জন্য উপযোগী, অর্থাৎ মৌসুমী সমভাবাপন্ন জলবায়ু বা কিরূপ জলবায়ু কৃষিকাজের জন্য উপযোগী, সেটা আমরা কী করব এখানে পড়ব। এরপরে দেখো অনুধাবনমূলক প্রশ্ন, ভৌগোলিক কারণে অপরাধ সংঘটিত হয় ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ভৌগোলিক প্রভাব কীভাবে মানুষের জীবিকা নির্ধারণ করে। তারপর হচ্ছে কি মানুষের মেধার উপর প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী সামাজিক উপাদানগুলো কী কী। তাহলে এখানে সামাজিক উপাদানগুলো বলতে আমরা যে 4টা উপাদানের কথা বললাম এই সবগুলো এখানে আলোচনা করতে হবে। ভৌগোলিক আছে, বংশগতি আছে, তারপর হচ্ছে কি সংস্কৃতি আছে, অর্থাৎ এই উপাদানগুলো আমরা এখানে কী করব আলোচনা করব। তারপর দেখো ভৌগোলিক অপরাধ কীভাবে সংঘটিত হয়, কারণ এই যে ভৌগোলিক কারণে কী হয়ে থাকে অপরাধ হয়ে থাকে, যেমন দুর্গম এলাকাগুলোতে মানুষজন অপরাধী হয়ে থাকে, তারপর হচ্ছে কি উপকূলীয় অঞ্চলগুলোতে মানুষজন অপরাধী হয়ে থাকে। তাছাড়া আমরা দেখি যে কি যে বাংলাদেশে বর্ষাকালে কি হয় অপরাধটা বেশি হয়ে থাকে বা চুরি ডাকাতিগুলো বেশি হয়ে থাকে। তারপর শীতকালে বাংলাদেশে কি হয় চুরি ডাকাতিটা বেশি হয়ে থাকে। সো এইগুলো ভৌগোলিক কারণে মানুষের হয়ে থাকে। তারপর হচ্ছে কীভাবে মানুষের জীবিকা নির্ধারণ করে, এটাও কী বলে, অর্থাৎ জীবিকা নির্ধারণ বলতে দেখো ওই যে নদী বা চর অঞ্চলে মানুষগুলো মাছ শিকার করে, তারপরে পাহাড়ি অঞ্চলে মানুষগুলো ওই যে কাটে বা বিভিন্ন হচ্ছে ফলমূল সংগ্রহ করে। তো এভাবে হচ্ছে কি মানুষের জীবিকাটা নির্ধারণ করে থাকে। সো এই জিনিসগুলো আমরা আলোচনা করবো এখানে। তারপর দেখো গুরুত্বপূর্ণ টপিকস, একটা হচ্ছে ভৌগোলিক পরিবেশের উপাদান, আরেকটা হচ্ছে কি বংশগতি, একটা হচ্ছে সংস্কৃতি এবং গোষ্ঠীর প্রভাব। তাহলে 4টার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি ভৌগোলিক পরিবেশের উপাদান, অর্থাৎ ভৌগোলিক পরিবেশ উপাদানের কারণে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন হয় বা প্রভাব বিস্তার করতে পারে। তার মধ্যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে হয়, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে হয়, তারপর হচ্ছে কি ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে হয়, বাসার ক্ষেত্রে হয়ে থাকে, ভৌগোলিক পরিবেশের উপাদানগুলোর ক্ষেত্রে পরিবর্তন হয়ে থাকে। তার বংশগতির ক্ষেত্রে হয়ে থাকে, যেমন ওই যে উচ্চ বংশের এক ধরনের, নিম্ন বংশের এক ধরনের, নিম্নবিত্ত বংশের এক ধরনের। সো এই ধরনের পরিবর্তনগুলো হয়ে থাকে। তারপর সংস্কৃতি মানুষের জীবনে কী করে প্রভাব বিস্তার করে, গ্রামীণ সংস্কৃতি, শহরের সংস্কৃতি, এগুলো মানুষের জীবনে প্রভাব বিস্তার করে থাকে। তারপর হচ্ছে কি গোষ্ঠীর প্রভাব, এটা কী করে সমাজে প্রভাব বিস্তার করে। তবে আমরা এখানে যে ভৌগোলিক এবং সংস্কৃতির এই দুইটা প্রভাবটা আমরা বেশি করে জোর দিব, কারণ এই দুটো থেকে দুইটা কোয়েশ্চেনের সম্ভাবনা খুবই বেশি। এরপরে আমরা দেখি 7ম অধ্যায়, এই চ্যাপ্টারটা সম্পূর্ণ পড়ে নেবা। এটা সামাজিকরণ প্রক্রিয়া, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে। এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, 100% একটা কোয়েশ্চেন তোমরা এখান থেকে পাবা। যেমন আমরা এর আগে বললাম ওই যে আমরা 6ষ্ঠ অধ্যায় থেকে 2টা কোয়েশ্চেনের কথা বললাম, তারপরে 7ম থেকে একটা কোয়েশ্চেনের কথা বললাম, অর্থাৎ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদেরকে পড়তে হবে। তারপর এর আগে 5ম থেকে আমরা 2টা কোয়েশ্চেনের কথা বললাম, পরিবার এবং কি বিয়ে জ্ঞাতি সম্পর্ক, এখান থেকে। তাহলে আমরা এখানে বলতে গেলে প্রায় 5টা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছে। তো সুতরাং এই চ্যাপ্টারগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 5ম, তারপর হচ্ছে 6ষ্ঠ এবং হচ্ছে কি 7ম। তারপর আমরা দেখি এখানে আমার প্রশ্নগুলো কী কী, সামাজিকরণ কাকে বলে। সামাজিকরণ হচ্ছে কি একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা প্রক্রিয়া। তারপর শিশুর সামাজিকরণের প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। তাহলে তথ্য প্রযুক্তি কী এবং বিশ্বায়ন কী, তথ্য প্রযুক্তি এবং বিশ্বায়ন অর্থাৎ গ্লোবালাইজেশন, আমরা বলি যে কি স্থানিক রূপ থেকে বৈশ্বিক রূপ লাভ করা, এটাকে আমরা বলি কি বিশ্বায়ন। তারপর দেখো শিশুর সামাজিকরণের সঙ্গী দলের ভূমিকা, সামাজিকরণ একটা জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর সামাজিকরণের প্রতিষ্ঠানের ভূমিকা এবং সামাজিকরণের শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা পালন করে। তাহলে দেখো আমরা জানি যে কি সামাজিকরণের অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে পরিবার একটা মাধ্যম,
তারপর শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম, খেলার সাথী বা সঙ্গী এক ধরনের কি মাধ্যম। এই যে সঙ্গী সামাজিকরণে ভূমিকা পালন করে, যেমন যে শিশুটা তার সঙ্গীদের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে তোমার কী করে নেতৃত্ব দিয়ে থাকে, তার মাঝে আমরা নেতৃত্বের গুণাবলী দেখতে পাই। সো এভাবে করে তার কী করে ভূমিকাগুলো পালন করে থাকে। তারপর এটা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত টোটাল প্রসেসটাকে আমরা বলি কি সামাজিকরণ, অর্থাৎ সেটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। তারপর সে সামাজিকরণে ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থাৎ প্রত্যেকটা ধর্মে মানুষকে কি অর্থাৎ ভালো মানুষ এবং সৎ মানুষ হওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে। অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কী ধরনের ভূমিকা পালন করে, নৈতিকতা বা ন্যায়ের শিক্ষাটা, মূল্যবোধের শিক্ষাটা আমরা ধর্ম থেকে পেয়ে থাকি। তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা পালন করে, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকরণে কী কী ভূমিকা পালন করে সেটা আমরা এখানে পড়বো। তাহলে এখন দেখো গুরুত্বপূর্ণ টপিকগুলো, অর্থাৎ বললাম যে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে সামাজিকরণের ধারণা এবং প্রক্রিয়া, সামাজিকরণের যে বাহনগুলোর ভূমিকা, এই জিনিসটা দেখব। তারপর সামাজিকরণের ক্ষেত্রে বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির প্রভাব, অর্থাৎ এখানে মাধ্যম বা বাহনগুলোর ভূমিকা বলতে আমরা যে পরিবারের ভূমিকা, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা, তারপর হচ্ছে খেলার সাথীর ভূমিকা, এগুলো আলোচনা করব। তারপর হচ্ছে সামাজিকরণে বিশ্বায়ন কীভাবে প্রভাব বিস্তার করে, কারণ আমরা জানি যে কি বর্তমান যুগ হচ্ছে কি তথ্য প্রযুক্তির যুগ। এই যে তথ্য প্রযুক্তি বা বিশ্ব বা গ্লোবালাইজেশন কী করে সমাজের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে, অর্থাৎ কী ধরনের প্রভাব, যেমন এখন আমরা হচ্ছে পুরো বিশ্বটা হচ্ছে কি আমরা বলি যে কি হাতের মুঠোয়। তাহলে বৈশ্বিক যে কোনো একটা পরিস্থিতি, যেমন পাশ্চাত্য সংস্কৃতি অনুভব আমাদের এখানে করেছে, পাশাপাশি হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালের ওখান থেকে দেখে দেখে আমাদের যে এখানে কি বিভিন্ন ড্রেস আপের যে পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে বিশ্বায়নের কারণে হচ্ছে। আমেরিকান সমাজের পরিবর্তনটা হচ্ছে বিশ্বায়নের কারণে হচ্ছে। বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে যেটা পরিবর্তন হয় এটা হচ্ছে কি বিশ্বায়নের ক্ষেত্রে হচ্ছে। অর্থাৎ বৈশ্বিক পলিটিক্সগুলো আমরা আমাদের দেশের ক্ষেত্রে কি প্রয়োগ করার বা চেষ্টা করে থাকি, অর্থাৎ এইগুলো হচ্ছে কি সামাজিক পরিবর্তন বা সামাজিকরণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা দেখি সামাজিক স্তর বিন্যাস এবং অসমতা। এই যে চ্যাপ্টার, এখানে দুইটা সেক্টর, একটা হচ্ছে কি স্তর বিন্যাস, একটা হচ্ছে অসমতা। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে দুইটা কোয়েশ্চেন পেতে পারি, একটা হচ্ছে স্তর বিন্যাসের ক্ষেত্রে, একটা হচ্ছে কি অসমতার ক্ষেত্রে। তবে আমরা অসমতার ক্ষেত্রে এটা বেশি জোর দেব, কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখি। সামাজিক স্তর বিন্যাসের ধরন কয়টি? চারটা ধরন আছে স্তর বিন্যাসের, ওই যে দাস প্রথা, স্টেট, তারপর হচ্ছে কি জাতিবর্ণ, আর একটা হচ্ছে সামাজিক মর্যাদা বা শ্রেণী। তারপর সামাজিক অসমতাকে, অর্থাৎ সমাজে ওই যে মানুষের যে মর্যাদার ভিত্তিতে যেটা কি হয় অসমতা বা বৈষম্য সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি কি অসমতা। তাহলে জেন্ডার কি, এখানে জেন্ডার মানে হচ্ছে কি জেন্ডার বৈষম্য কি, অর্থাৎ জেন্ডারটা হচ্ছে মানুষের একটা সোশ্যোলজিক্যাল ফ্যাক্টর। অর্থাৎ জেন্ডারটা হচ্ছে কি সমাজ যে তৈরি করা, একজন সমাজে একটা নারী, আমরা একটা মেয়ে, এটা সমাজ করতে কি যে মেয়েদের হলে এই কাজগুলো করতে হয় এবং কি ছেলেদের এই কাজগুলো, মেয়েদের জন্য এই পোশাক, ছেলেদের এই পোশাক, এগুলো আমরা নির্ধারণ করে দিচ্ছি। অর্থাৎ এই জন্য জেন্ডারটা হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত। তারপর হচ্ছে বয়সভিত্তিক বৈষম্য, যেমন তরুণদের এক ধরনের, বয়স্কদের এক ধরনের, অর্থাৎ এই যে বয়সভিত্তিক যে বৈষম্যতা হয় সেটা। আর একটা হচ্ছে দাস কাকে বলে, যারা হচ্ছে তোমার স্বীকৃত সমাজের রীতিনীতি অনুযায়ী যে হচ্ছে কি আর তার একজন কি মনিবেশ সম্পত্তি, তাকে বলা হচ্ছে কি দাস। তার কোনো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো কি থাকবে না, অধিকার থাকবে না। এরপরে দেখো দাসপ্রথা বলতে কি বোঝায়, সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়, স্তর বিন্যাস সকল সমাজে বিদ্যমান। এই কোয়েশ্চেনটা একটু দেখিও, স্তর বিন্যাস সকল সমাজে বিদ্যমান, অর্থাৎ প্রত্যেকটা সমাজের মধ্যে কী রয়েছে সামাজিক স্তর বিন্যাসটা রয়েছে। আমরা যদি শুধু স্তর বিন্যাস বলতে যে এই যে হিন্দু সমাজের বা সনাতন ধর্ম সমাজের আমরা যে বর্ণপ্রথাকে বুঝি সেটা না, এটা প্রত্যেকটা সমাজের মধ্যে রয়েছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, আশ্রাপ, আত্রাপ। তাহলে হচ্ছে কি এবং পেশার ভিত্তিতে প্রত্যেকটা সমাজের মধ্যে কী রয়েছে স্তর বিন্যাসটা রয়েছে। তারপর দেখো স্তর বিন্যাসের গুরুত্বপূর্ণ ধারণা, তারপর হচ্ছে কি স্তর বিন্যাসের প্রকারভেদ, দাসপ্রথা, স্টেট প্রথা, জাতিবর্ণপ্রথা এবং সামাজিক শ্রেণী। এখানে আমরা এই যে সামাজিক মর্যাদা এবং জাতিবর্ণপ্রথা এটা একটু বেশিরভাগ দেখব। তারপর সামাজিক স্তর বিন্যাসের মধ্যে মতবাদ, তার মধ্যে এই যে দ্বন্দ্বমূলক মতবাদ, অর্থাৎ ঐতিহাসিক দ্বান্দ্বিক বস্তুবাদ কার্ল মার্ক্সের। তারপর হচ্ছে সামাজিক অসমতার ধারণা, এটা দেখব। আর তারপর হচ্ছে কি অসমতার উৎপত্তি এবং কারণ, কীভাবে অসমতার উৎপত্তি হলো, তার সবচেয়ে বেশি দেখবো হচ্ছে কি জেন্ডার এবং জেন্ডারের ভিত্তিতে যে অসমতা বা যে বৈষম্য সৃষ্টি হয় সেটা। যেমন দেখো এই যে জেন্ডার ভিত্তিক যে বৈষম্য, সেটা কিন্তু আমরা আমাদের পরিবার থেকে শুরু করি। যেমন আমাদের সমাজে যখন কোনো একটা ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে, তার জন্য আমরা কি করি, ওই যে তার জন্য নিয়ে যাব হচ্ছে গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, এরোপ্লেন, এগুলো আমরা তাকে দেখতে যাওয়ার সময় নিয়ে যাই। আর যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আমরা তার জন্য নিয়ে যাই হচ্ছে কি ফুতুল, তারপর হচ্ছে কি ওই যে থালা বাসন, আসবাবপত্র, রান্নাবান্না জিনিস, অর্থাৎ ফুতুল খেলার জন্য। অর্থাৎ আমরা তাকে বুঝাই যে তুমি মেয়ে, তোমার কাজ হচ্ছে বাড়ির ভিতরে
পুতুলের বিয়ে দেওয়া হচ্ছে তোমার কাজ, রান্নাবান্নার পাত্র এগুলো তোমার কাজ, এগুলো দিয়ে তুমি রান্নাবান্না করবে। আর ছেলে তাকে বললাম যে কি তুমি এরোপ্লেন চালাবা, ফুটবল খেলবা, তারপর হচ্ছে কি গাড়ি চালাবা। অর্থাৎ এটা হচ্ছে বৈষম্য, জেন্ডার ভিত্তিক বৈষম্য। আমরা এখান থেকে সেটা কি হচ্ছে তৈরি করে দেখা হচ্ছে, সমাজ থেকে সেই জিনিসটা তৈরি হয়। এই জিনিসগুলো একটু দেখবা। তারপরে সামাজিক নিরাপত্তার ধারণা, এটা অতটা বেশি দরকার নাই, তবে জেন্ডার বৈষম্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অসমতার মধ্যে। আর হচ্ছে কি স্তরবিন্যাসের মধ্যে সামাজিক মর্যাদা, আর একটা হচ্ছে জাতি বর্ণ প্রথা। এই দুটো জিনিসকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এরপরে দেখি আমরা বিচ্যুতিমূলক আচরণ, 10 অধ্যায়। এখানে দুটো টপিকস, একটা হচ্ছে বিচ্যুতি, একটা হচ্ছে কি অপরাধ। মূলত বিচ্যুতি জিনিসটা হচ্ছে কি, বিচ্যুতি মানে হচ্ছে কি মূল্যবোধ বিবর্জিত কাজ। অর্থাৎ যেই কাজগুলা করা দরকার, সমাজে যে কাজগুলা স্বীকৃত বা যে কাজগুলা দরকার সেগুলা না করে তার বিপরীত কাজগুলা করা, অর্থাৎ মূল্যবোধ বিবর্জিত কাজকে আমরা বলি কি বিচ্যুতি। আর বিচ্যুতির যে ফলাফল সেটা হচ্ছে কি অপরাধ। বিচ্যুতির যে ফলাফল সেটা হচ্ছে কি অপরাধ। বিচ্যুতিমূলক আচরণের ফলে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি অপরাধ। কিন্তু বিচ্যুতিমূলক আচরণটা এটা হচ্ছে এক ধরনের আচরণ, এটার জন্য শাস্তির বিধান থাকে না, তবে অপরাধের জন্য কি থাকে শাস্তি বিধান থাকে। এবং অপরাধমূলক কাজগুলো আইন বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ অবৈধ বলে গণ্য হয় কাজগুলো, বা নিষিদ্ধ হয়ে থাকে অপরাধমূলক কাজগুলো। এইটার শাস্তিটা আইনের মধ্যে কি থাকে, উল্লেখ থাকে। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে দুইটা জিনিসই বলবো, একটা হচ্ছে কি বিচ্যুতিমূলক কাজগুলো কি এবং অপরাধমূলক কাজগুলো কি কি। অপরাধের মধ্যে কিশোর অপরাধটা আছে, কিশোর অপরাধটাকে আমরা কি দিব, একটু গুরুত্ব দিব। তারপর দেখো এখানে বিচ্যুতিমূলক আচরণ কি, তা আমরা বললাম ওই যে বিচ্যুতিমূলক আচরণ হচ্ছে কি মূল্যবোধ বিবর্জিত কাজগুলোকে বলা হয়। তারপর হচ্ছে অপরাধ কাকে বলে, যে বিচ্যুতিমূলক আচরণের যে ফলাফল সেটা হচ্ছে কি অপরাধ, অর্থাৎ যেটা রাষ্ট্র বা আইন দ্বারা স্বীকৃত বা অবৈধ কাজগুলোকে আমরা কি বলি, অপরাধমূলক কাজ বলতে থাকি। কিশোর অপরাধ, তাহলে কিশোরদের যারা সংগঠিত অপরাধ, অর্থাৎ কিশোর বলতে কারা, আমরা যাদের বয়স হচ্ছে কি 18-র নিচে, অর্থাৎ 18 বছর বয়স পর্যন্ত তাদেরকে আমরা বলি কি কিশোর বলে থাকি। তাদের দ্বারা যে অপরাধটা সেটাকে বলা হচ্ছে কি কিশোর অপরাধ। আর হচ্ছে কি প্রবেশন কি, এই জিনিসটা একটু দেখবে। প্রবেশন হচ্ছে কি করা হয়েছে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া, প্রবেশন মুক্তি অপরাধ সংশোধনের জন্য। তারপর দেখো ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কী হবে অপরাধের সাথে জড়িত। কারণ আমরা জানি যে শিক্ষার মাধ্যমে একটা জাতির সুস্থ বিকাশ হয়, কিন্তু ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার কারণে সেই বিকাশটা হতে পারে না, সেটা তারা অপরাধী হয়ে ওঠে। তারপর হচ্ছে কিশোর অপরাধ কি, যে কিশোরদের দ্বারা সংগঠিত হচ্ছে কি অপরাধ। যেমন দেখো সব বিচ্যুতি কি নয়, অপরাধ নয়। কারণ দেখো আমরা বললাম যে বিচ্যুতি হচ্ছে এক ধরনের আচরণ, অর্থাৎ মূল্যবোধ বিবর্জিত কাজকে আমরা কি বলে বিচ্যুতি বলে থাকি। সকল ধরনের বিচ্যুতি কিন্তু অপরাধ নয়। যেমন বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, এটা হচ্ছে আমাদের মূল্যবোধমূলক কাজ বা সমাজের রীতি। এখন কেউ বড়দের সম্মান করলো না, ছোটদের স্নেহ করলো না, এটা যেন তাকে কি শাস্তি প্রদান করা হবে না। তো সেজন্য বলা হয়ে থাকে সব ধরনের বিচ্যুতি কি নয়, অপরাধ নয়। তবে আবার সকল অপরাধ কি হতে পারে, বিচ্যুতি হতে পারে। তাহলে অপরাধ প্রতিরোধে সুষ্ঠু পারিবারিক পরিবেশ অপরিহার্য, এটা ব্যাখ্যা করে। অর্থাৎ পরিবার থেকে কিন্তু আমাদের এই সুষ্ঠু পারিবারিক পরিবেশের কারণে হচ্ছে অনেক ক্ষেত্রে, যেমন পরিবারের মধ্যে থেকে বাবা মার সাথে সম্পর্ক ভালো থাকে, বা ছেলে মেয়ের সাথে ওদিকে বাবা মায়ের সম্পর্ক ভালো থাকে, এবং পরিবারের অন্যদের সাথে যদি কি সম্পর্ক ভালো থাকে, তাহলে ওই শিশুগুলো সেখান থেকে কি অপরাধী হয়ে উঠবে না। অর্থাৎ সুষ্ঠু বিকাশটা যখন হবে তখন সে কি একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে, অর্থাৎ অপরাধী হবে না। তারপরে আমরা দেখি গুরুত্বপূর্ণ কিছু টপিকস, বিচ্ছিন্ন আচরণের ধারণা এবং বৈশিষ্ট্য, সামাজিক বিচ্যুতি, বিভিন্ন কারণ, অপরাধের ধারণা বৈশিষ্ট্য, অপরাধের ধরন এবং কারণ, অপরাধ ও বিচ্ছিন্ন আচরণের মধ্যে পার্থক্য। এখান থেকে দেখো আমরা দুইটা ভাগে ভাগ করে আমরা চ্যাপ্টারটা পড়ব। একটা হচ্ছে কি বিচ্যুতিমূলক আচরণের ধারণা এবং বৈশিষ্ট্য, অর্থাৎ বিচ্যুতিমূলক আচরণগুলো কী কী এবং সামাজিক বিচ্যুতিমূলক কারণগুলো কী কী, কেন বিচ্যুতিমূলক অপরাধ কারণ মানুষ আচরণগুলো করে থাকে। তারপর হচ্ছে কি অপরাধ, যেমন আমরা বললাম যে কিশোর অপরাধ। তারপর হচ্ছে কি এই অপরাধটা কেন হয়, ভৌগোলিক কারণে অপরাধ হয়। তারপর হচ্ছে কি বাংলাদেশে বললাম যে কি উপকূলীয় অঞ্চলের মানুষগুলো অপরাধী হয়ে থাকে, এখানে বর্ষাকালে চুরি ডাকাতি বেশি হয়। আর তারপর হচ্ছে কি শীতকালে চুরি ডাকাতি বেশি হয়। এগুলো হচ্ছে কি অপরাধের একটা কারণ। এবং অপরাধ এবং বিচ্যুতির মধ্যে পার্থক্যটা দেখবে। পার্থক্যটা হচ্ছে কি মূলত এটা বললাম যে বিচ্যুতি হচ্ছে এক ধরনের আচরণ, আর অপরাধ হচ্ছে কি কাজ, অর্থাৎ বিচ্যুতির যে ফলাফল সেটা হচ্ছে কি অপরাধ। আবার সকল ধরনের বিচ্যুতিকে অপরাধ বলা হয় না, কিন্তু অপরাধকে কি বলা হয়, বিচ্যুতি বলা হয়। তাহলে এখান থেকে আমরা কি প্রতিকার ব্যবস্থা নিতে পারি সেই জিনিসগুলো দেখবা। বিশেষ করে হচ্ছে প্যারোল এবং প্রবেশন, এই দুইটা যে টপিকসে দেখবা। এরপর দেখি 10ম অধ্যায় সামাজিক পরিবর্তন।
ছোট এবং সবচেয়ে কঠিন একটা অধ্যায়, সেটা হচ্ছে কি সামাজিক পরিবর্তন। এই সামাজিক পরিবর্তন থেকে আমরা যদি কোনো থিওরি দেখি তাহলে প্যারেটোর যে এলিট থিওরি বা চক্রাকার যে তত্ত্বটা আছে সেটা আমরা দেখব। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি প্যারেটোর হচ্ছে কি এলিট থিওরি বা চক্রাকার তত্ত্ব। এই চক্রাকার তত্ত্বে তিনি দুইটা এর কথা বলেছেন, একটা হচ্ছে কি শাসক, আরেকটা হচ্ছে কি অশাসক। অর্থাৎ শাসক মানে যারা বর্তমানে ক্ষমতায় আছে, অশাসক মানে যারা কি ক্ষমতায় যাওয়ার জন্য অশাসক হচ্ছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদেরকে কি প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এই যে তারা যে শাসন ক্ষমতায় থেকে যাওয়ার যে প্রবণতা আর তাদের শাসন ক্ষমতায় যাওয়ার যে প্রবণতা, এই কারণেই হচ্ছে চক্রাকারে সমাজের পরিবর্তনটা হয়ে থাকে। আবার ওরা যখন শাসন ক্ষমতায় চলে যাবে তখন তারা শাসক হবে এবং তারা কি অশাসক হয়ে যাবে। এই যে তাদের যে টিকে থাকার প্রবণতা এবং তাদেরকে আবার ক্ষমতায় যাওয়ার প্রবণতা, এই কারণে যে পরিবর্তনটা হয় সেটাকে তিনি বলছেন যে কি চক্রাকারে পরিবর্তন বা সামাজিক পরিবর্তন। তাহলে এখানে প্রশ্ন হলো আমরা একটু দেখি সামাজিক পরিবর্তন কি, চক্রাকার মতবাদের প্রধান প্রবক্তাকে, তাহলে এটা হচ্ছে কি বিলফ্রেডো প্যারেটো। কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তন, অর্থাৎ যেটা ব্যক্তির বা সমাজের লক্ষ্য অনুযায়ী যে পরিবর্তনটা হয় সেটাকে কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তন বলা হয়। একটা হচ্ছে প্রগতি। প্রগতি মানে হচ্ছে কি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়াকে বলা হয় কি প্রগতি। সামাজিক প্রগতি হচ্ছে কি সমাজের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে কি সামাজিক প্রগতি। এরপরে দেখো সকল সামাজিক পরিবর্তন উন্নয়ন নয়, অর্থাৎ সামাজিক পরিবর্তন কখনো কখনো কি হয় না উন্নয়নমূলক হয় না, এটা অনেক সময় অবনয়নও হতে পারে। উন্নয়ন বলতে বোঝা বিবর্তনকে, আর বিবর্তন এবং প্রগতির মধ্যে পার্থক্য। তো এখানে দেখবো যে বিবর্তন, এখানে বিবর্তন মানে হচ্ছে কি সামাজিক বিবর্তন। আমরা জানি যে কি বিবর্তন শব্দটা সর্বপ্রথম জীববিজ্ঞানে ব্যবহার করেছিল, সেটা হচ্ছে কি চার্লস ডারউইন। আর সমাজবিজ্ঞানে ব্যবহার করেছে সেটা হচ্ছে কি হারবার্ট স্পেন্সার। চার্লস ডারউইন প্রাণীবিজ্ঞানে অর্থাৎ জীববিজ্ঞানের বিবর্তনের ক্ষেত্রে বলেছিলেন যে হচ্ছে কি পরিবর্তনটা হচ্ছে দিন দিন কোথায় হচ্ছে কি জটিল থেকে সহজ হয়, অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে সেটা জটিল থেকে সহজ হয়। আর হারবার্ট স্পেন্সার বলেছেন যে কি সমাজের যে পরিবর্তন সেটা সরল থেকে জটিল হচ্ছে, সরল থেকে জটিল হচ্ছে। অর্থাৎ সামাজিক পরিবর্তন মানে হচ্ছে কি সামাজিক সম্পর্কের পরিবর্তন, এই পরিবর্তনটা দিন দিন কি হচ্ছে সরল থেকে জটিল হচ্ছে। অর্থাৎ আমাদের সামাজিক সম্পর্কগুলো আগে এক ধরনের কিছু সহজ সরল ছিল, এখন আমরা যত উন্নত হচ্ছি, প্রযুক্তি যত প্রসারতা বাড়তেছে, তত বেশি কি হচ্ছে সমাজের পরিবর্তনগুলো জটিল হয়ে যাচ্ছে। সো এটাকে তারা কী করেছেন সমাজের বিবর্তন বলেছেন। তারপর আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখি, পরিবর্তনের বৈশিষ্ট্য এবং কারণ, অর্থাৎ কেন পরিবর্তনটা হচ্ছে বা পরিবর্তনের ফলে কী কী বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। তারপর হচ্ছে পরিবর্তনের তত্ত্ব, এখানে দুটা তত্ত্ব দেওয়া আছে, একটা হচ্ছে কার্ল মার্ক্সের তত্ত্ব আর একটা হচ্ছে প্যারেটোর তত্ত্ব। সো আমরা প্যারেটোর তত্ত্বের কথা বলেছি, আমরা বললাম যে প্যারেটোর যে তত্ত্ব সেটার নাম হচ্ছে কি চক্রাকার তত্ত্ব। এখানে তিনি দুইটা কথা বলেছেন, একটা হচ্ছে কি শাসকের কথা বলছেন আর একটা হচ্ছে কি অশাসকের কথা বলছেন। অর্থাৎ একদল ক্ষমতায় টিকে থাকার জন্য আরেক দল হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য যে সমাজে পরিবর্তন হয় সেটাকে বলছে প্যারেটোর তত্ত্ব। আরেকটা হচ্ছে কার্ল মার্ক্সের তত্ত্ব, তিনি এটাকে বলেছেন যে কি বিশেষ করে অর্থনীতির উপর ভিত্তি করে, অর্থাৎ ঐতিহাসিক বা দান্দিক বস্তুবাদ আমরা যেটাকে বলি। তিনি এখানে 5 ধরনের ইয়ার কথা বলেছেন, সমাজের কথা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে কি প্রাচীন সাম্যবাদী সমাজ, প্রাচীন সাম্যবাদী সমাজ। অর্থাৎ এখানে তিনি বলছেন যে কোনো ব্যক্তিগত সম্পত্তির কি ছিল না, মালিকানা এখানে ছিল না, অর্থাৎ মানুষের মাঝে কোনো পরিবর্তন বা ভেদাভেদ ছিল না, সেটা হচ্ছে প্রাচীন সাম্যবাদী সমাজ বলেছেন। এই সমাজ থেকে যখন ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হলো তখন যে সমাজটা সেটা হচ্ছে কি দাস সমাজ, সেটা হচ্ছে কি দাস সমাজ। তারপর দাস সমাজের পরে যেটা আসলো সেটা হচ্ছে কি সামন্ত সমাজ, যেটা হচ্ছে কি ভূমির উপর নির্ভর করে গড়ে উঠেছিল। সামন্ত সমাজ যেটা হচ্ছে কি ভূমির উপর নির্ভর করে গড়ে উঠেছিল। তারপর হচ্ছে পুঁজিবাদী সমাজ, তারপর সর্বশেষ তিনি বলছেন সমাজতান্ত্রিক সমাজ। সমাজতান্ত্রিক সমাজ অর্থাৎ তিনি বলছেন প্রাচীন সাম্যবাদী সমাজে কোনো শ্রেণীদ্বন্দ্ব ছিল না, সেখানে
মানুষ একসাথে ফল সংগ্রহ করতো এবং যা পেত তা সবাই মিলে খেত। যখনই মানুষের মাঝে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটলো তখন সেখানে সমাজের পরিবর্তন সৃষ্টি হওয়া শুরু করলো। যেমন দাস সমাজ, এখানে দুইটাই আসছিল, একটা হচ্ছে কি দাস মালিক আর একটা হচ্ছে কি দাস। এই দুইটার মধ্যে দ্বন্দ্বের ফলে কি হয়, এই সমাজটা ভেঙে যায়, নতুন একটা সমাজ সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি সামন্ত সমাজ। এটা হচ্ছে কি ভূমির উপর ভিত্তি করে গড়ে দিয়েছিল। এখানে একদল হচ্ছে কি জমির বা ভূমির মালিক, আরেক দল হচ্ছে কি ভূমির শ্রমিক। ওদের মধ্যে দ্বন্দ্বের ফলে এরপরে সমাজটা ভেঙে গিয়ে নতুন একটা সমাজ সৃষ্টি হয়, যেটা হচ্ছে কি আমরা বলি পুঁজিবাদী সমাজ। অর্থাৎ বর্তমান যে সমাজটা সেটা হচ্ছে কি পুঁজিবাদী সমাজ। এখানে দুইটা আছে, একটা হচ্ছে পুঁজিপতি আর একটা হচ্ছে কি শ্রমিক শ্রেণী। এখন কার্ল মার্কস বলছে এই সমাজটা কি যাবে একদিন বিলুপ্ত হয়ে যাবে। তারপর তিনি যে সমাজতান্ত্রিক সমাজটার কথা বলছেন এটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ। এটাকে আমরা অনেকটা কাল্পনিক সমাজ বলতে পারি। তিনি বলছেন যে এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ব্যক্তিগত সম্পত্তি মালিক থাকবে না, সবগুলো সম্পত্তি রাষ্ট্রের অধিকারে যাবে। মানুষ অর্থাৎ সর্বহারাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। তিনি বলছেন যে সর্বহারাদের সমাজ বলেছেন, সর্বহারাদের নেতৃত্বের প্রতিষ্ঠার কথা এখানে বলেছেন। তো এইভাবেই তিনি বলছেন যে কি সমাজের পরিবর্তনটা সুস্থ হয়ে থাকে। অর্থাৎ এটাকে তিনি বলছেন ঐতিহাসিক বা দান্দিক বস্তুবাদ। অর্থাৎ দ্বন্দ্বের মাধ্যমে এখানে কি হচ্ছে, সমাজের পরিবর্তনটা হচ্ছে। তার কার্ল মার্কসের মধ্যে সমাজের পরিবর্তনের মূল জিনিসটা হচ্ছে কি অর্থনীতির ক্ষেত্রে পরিবর্তন, অর্থাৎ উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদনের মালিকানার ভিত্তিতে যে পরিবর্তনটা হয় সেটাকে তিনি বলছেন কি সামাজিক পরিবর্তন। তাহলে আমরা এই জিনিসগুলো এখান থেকে দেখব। এরপরে দেখো পরিবর্তন আছে প্রগতি এবং বিবর্তন। প্রগতি আমরা কি বললাম কি সমাজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য, মানুষের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যে পথ চলা সেটাকে বলা হচ্ছে কি প্রগতি। তাহলে আমাদের আজকের ক্লাসে এইটুক পর্যন্ত হচ্ছে কি আমাদের প্রথম পত্রের সাজেশনমূলক ক্লাস। সো আশা করি আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা এখানে আলোচনা করেছি সেগুলো যদি তোমরা বাসায় মোটামুটি একটু পড়ো তাহলে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ভালো থাকবে, সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।